আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নে প্ল্যাটফর্ম এইচএসসি আইসিটি দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। কম্পিউটার নেটওয়ার্কিংয়ের আজকে আমাদের সুপার স্পেশাল 5 নম্বর লেকচার, এবং আজকে এই স্পেশাল 5 নম্বর লেকচারে আমাদের বেসিকের সর্বশেষ টপিকটা আমরা পড়ব। সেটা হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তো চলো আমরা বেসিক ক্লাসটাকে ভালো করে করি, তারপর আমরা দেখবো সিএনসিএল কীভাবে সলভ করতে হয়। তো দেখতে পাচ্ছ সবাই, আমাদের লেখা আছে যে এর পূর্ণ রূপ হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। অনেক বড় ভৌগোলিক বিস্তৃতিতে অবস্থিত ল্যান কম্পিউটার ও বিভিন্ন ডিভাইসের মধ্যে সংযোগে যে নেটওয়ার্ক গঠিত হয় তাকেই ওয়ান বলা হয়। এখন এই এর সংক্ষিপ্ত যে পরিচয়টা তোমাকে এটা বোঝাই। আচ্ছা, পরের লাইনে তোমরা ভালো বুঝবা। বলতেছে এর বিস্তৃতি সমগ্র দেশ বা পৃথিবী জুড়েও হতে পারে। এখন এই নেটওয়ার্কটা কাজ করবে কতটুকু অঞ্চল বা এরিয়ার মধ্যে? সহজ বাংলায়, একটা দেশের সম্পূর্ণ এরিয়ার সকল কম্পিউটার, সকল ডিভাইসের মধ্যে যেই নেটওয়ার্ক সিস্টেমটা তৈরি হয় যোগাযোগ করার জন্য তাকেই বলা হয় ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। আমরা বলতেছি ওয়াইড এরিয়া নেটওয়ার্কটা ঠিক ওই সকল জায়গাতেই ব্যবহার হয় যে সকল জায়গায় একটা সম্পূর্ণ দেশ গঠিত। বাংলাদেশ, পাকিস্তান, ভারত, আফগানিস্তান, যে কোনো কান্ট্রি অর্থাৎ যে কোনো দেশের পুরো এরিয়ার জন্য যে নেটওয়ার্কটা তৈরি করা হয় তাকেই বলা হয় ওয়ান। কথা কি বুঝতে পারছো এবার? আমাদের কিন্তু একটা দেশ এত ছোট না, বাংলাদেশ। আমার প্রিয় বাংলাদেশের কথা চিন্তা করো, যদিও বাংলাদেশ ম্যাপে দেখাইলে দেখা যায় না, এতটা ছোট্ট আয়তনের দিক দিয়ে, কিন্তু আমার এই বাংলাদেশে আমি কি সকল জেলায় ভ্রমণ করতে পারছি? আমার এই লাইফে পারি নাই। তোমরা কেউ পারছো? কেউ পারি নাই। তো দেখো, আমরা কিন্তু আমাদের পুরো দেশটাই এখনো ঘুরে দেখতে পাই নাই, 64টা জেলা। তাহলে আমার দেশটা কত বড়! তো এত বিশাল এরিয়াতে যে নেটওয়ার্কটা তৈরি হয় তার নামই হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এবার বুঝতে পারছো কথাটা? হ্যাঁ, অনেকগুলো জায়গা নেটওয়ার্ক একসাথে কানেক্ট হয়ে যে নেটওয়ার্ক তৈরি হয়, বিশাল নেটওয়ার্ক, তার নাম হচ্ছে ওয়াইড। তো এটা শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ না, পুরো পৃথিবীব্যাপী এই ওয়াইড এরিয়া নেটওয়ার্ক কাজ করে, পুরো বিশ্বব্যাপী। এটা মনে রাখবে। মানে আমাদের দূরত্বের দিকে সবচেয়ে বড় যদি বলা হয় কোন নেটওয়ার্ক কাজ করবে সবচেয়ে বড় এরিয়াতে, শুধু ওয়াইড। এই ওয়াইডের মধ্যে ল্যান্ড থাকে, ম্যান থাকে, তারপর হচ্ছে গিয়ে আমার প্যান থাকে, সব মিলে আমাদের এই ওয়ান তৈরি হয়। আচ্ছা, এবার দেখো, পৃথিবীর সবচেয়ে বড় এর উদাহরণ হলো ইন্টারনেট। দেখছো, ইন্টারনেট যেটা, এটা একটা নেটওয়ার্ক না? এই নেটওয়ার্ক কি পৃথিবীর সকল জায়গায় আছে না? জি স্যার, আছে কি? এই ইন্টারনেট কিন্তু পৃথিবীর সকল জায়গাতেই আছে। এমন কোনো দেশ নাই যেখানে ইন্টারনেট চলে না, যেখানে সিম নাই, কল দেওয়া যায় না। এরকম কখনো হয়েছে? কখনো হয়নি। পৃথিবীর যে কোনো প্রান্তেই তুমি যাও না কেন, নেট থাকবেই, কল দিয়ে কথা বলা যাবেই। মানে সারা বিশ্বব্যাপী যে নেটওয়ার্ক নিয়ে কাজ করা হয়, ইন্টারনেট, এটা একটা এর সম্পূর্ণ উৎকৃষ্ট উদাহরণ। এবার বুঝতে পারছো কিভাবে কাজ করে? আচ্ছা, এরপরে যাও নেক্সট। এবার বলতেছে যে এই নেটওয়ার্কের মাধ্যমে বিশ্বের বিভিন্ন স্থানে ইমেল আদান প্রদান করা যায়, বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করা যায়, ফাইল ডাউনলোড করা যায়, অনলাইনে শপিংও করা যায় ইত্যাদি। এর আওতায় কম্পিউটারগুলো কেবল একটি শহরেই সীমাবদ্ধ থাকতে পারে, অথবা এগুলো বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটেও থাকতে পারে। মানে এর মাধ্যমে একটা শহরের মধ্যে সকল কম্পিউটারের মধ্যে যোগাযোগ হইতে পারে, অথবা বিশ্বের যে কোনো প্রান্তের কম্পিউটারের সাথে কম্পিউটারে ইন্টারনেটেও যোগাযোগ হইতে পারে। তবে এর পুরো বিষয়টি নির্ভর করছে ফিজিক্যাল লাইন, ফাইবার অপটিক কেবল, স্যাটেলাইট ট্রান্সমিশন এবং মাইক্রোওয়েভ ট্রান্সমিশনের উপর। অর্থাৎ আমাদের এত বিশাল একটা এরিয়াতে নেটওয়ার্ক তৈরি করতেছি, এত সহজ বিষয় না। এই পুরো ইন্টারনেট
নেটটাকে ঠিক রাখতে আমার অনেক অপটিক্যাল ফাইবার তার লাগে, স্যাটেলাইট ট্রান্সমিশন লাগে, ফিজিক্যাল লাইন লাগে, মাইক্রোওয়েভ সিস্টেম লাগে, ইত্যাদি ইত্যাদি। যদি এগুলো কোনো একটা ঝামেলা ঘটে, ইন্টারনেট ড্যামেজ, ডাউন হয়ে যাবে। তোমরা দেখো না মাঝে মধ্যে ফেসবুক ডাউন হয়ে যায়। রিসেন্টলি কিন্তু আমাদের এই মাসেই মনে হয় ফেসবুক ডাউন হয়েছিল, এই মাসেই তো মনে হয়, হয় নাই? আধা ঘন্টা 15 মিনিট 20 মিনিট হয়েছিল কিন্তু। হ্যাঁ, এবং এর আগেও কিন্তু এক সময় ফেসবুক ডাউন হয়েছিল, বিগত কয়েক মাস আগে ফেসবুক অচল, ফেসবুক থেকে বের হয়ে গেছিল সবাই। তখন আমি অনলাইনে ক্লাস নিচ্ছিলাম, হ্যাঁ তখন যে মুশফিকদের ক্লাস চলতেছিল, তখনই আর কি আমি তো হোয়াটসঅ্যাপে লিঙ্ক দিয়ে ক্লাস নিচ্ছিলাম, তখন দেখি ফেসবুকে ঢোকা যাচ্ছিল না। তো এই হচ্ছিল অবস্থা। মুশফিক মনে পড়ে কি ওই দিন তুমি বলছিলা যে স্যার ফেসবুক থেকে সবাইকে বের করে দিচ্ছে, তুমি তো মনে পড়ছিল আমাকে। হ্যাঁ, তো তখন জুমে ক্লাস নিচ্ছিলাম, তো জুম তো আসলে ফেসবুক না, জুম তো হচ্ছে একটা অ্যাপ। তো এই অ্যাপটা আবার হোয়াটসঅ্যাপে শেয়ার করছিলাম, তো হোয়াটসঅ্যাপ থেকে আমি ক্লাস নিচ্ছিলাম, পরে দেখি যে ওই ফেসবুকে জয়েন করা যাচ্ছে না। তো এই হচ্ছে অবস্থা। তো এটাই আর কি, আমাদের ইন্টারনেট ব্যবস্থায় যদি কোনো গন্ডগোল হয়, গোলযোগ হয়, তাহলে কিন্তু পুরো নেটওয়ার্ক সিস্টেমটা অচল হয়ে যাবে। তো এই পুরো নেটওয়ার্ক সিস্টেমটা ঠিক রাখার জন্য অনেক কাজ করতে হয়। আর আমরা সবাই জানি আমাদের এই ইন্টারনেটকে সচল রাখতে সমুদ্রের নিচ দিয়ে এই অপটিক্যাল ফাইবার কেবলকে যাইতে হয়, সমুদ্র নিচ দিয়ে এক দেশ থেকে অন্য দেশে। পেজ হচ্ছে 157 পেজ, সিস্টেকের বই, ডক্টর মাহবুব রহমান স্যারের বই, 157 পেজ। তো যেটা বলতেছিলাম, তোমরা হয়তো জানো যে আমাদের সাবমার্সিবল কেবল, যে অপটিক্যাল ফাইবার কেবল আছে, সাবমার্সিবল কেবল, সরি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওটাই, সাবমার্সিবল কেবল না তো, সাবমেরিন কেবল আছে, সরি হ্যাঁ সাবমেরিন কেবল। তো এগুলো কিন্তু অপটিক্যাল ফাইবারের মাধ্যমে ইন্টারনেটগুলো কি সিগন্যাল আদান প্রদান হয়। আর এগুলো সব কিন্তু হচ্ছে সমুদ্রের তলদেশ দিয়ে যায়, এক দেশ থেকে অন্য দেশে যায়। তো এখানে যদি কোনো গন্ডগোল হয়, তারটা ছিঁড়ে যায়, তাহলে কিন্তু নেটওয়ার্কটা স্লো হয়ে যায় বা নেটওয়ার্কটা বিঘ্ন ঘটে, কাজ করে না ঠিক মতো। বাংলাদেশের লাইন ইন্দোনেশিয়াতে, হ্যাঁ হ্যাঁ ওইটাই আর কি। তো এরকম আর কি মাঝে মধ্যে হয় যে নেটওয়ার্কটা স্লো কাজ করতেছে। তো এই হচ্ছে সিস্টেমটা আমাদের। ওকে, আমাদের আর 5 মিনিট থাকবে এই ক্লাসের লিঙ্ক, তারপর লিঙ্ক চলে যাবে। আমরা তো এখনো সৃজনশীল প্র্যাকটিস করতে পাইনি, তো এখনও একটু আলোচনা করতেছি, খেয়াল রাখো। তো এই হচ্ছে আমাদের বিষয়টা, তো আমরা বুঝতে পারলাম। এখন এই যে ওয়াইড এরিয়া নেটওয়ার্কের সুবিধাগুলো কি, এই সুবিধাগুলো আমরা পড়ি। 1 নাম্বার, বিভিন্ন তথ্য পত্রপত্রিকা, বই, চলচ্চিত্র প্রভৃতি সংগ্রহ ও ব্যবহার করা যায়। বিশ্বের যে কোনো স্থানে ইমেল প্রয়োগ করা যায় বা প্রেরণ করা যায়। ব্যক্তিগত বা সমষ্টিগতভাবে বুলেটিন বোর্ড গ্রহণ করা যায়। অনলাইনে শপিং করা যায়। ক্লাউড কম্পিউটিংয়ের সুবিধাও পাওয়া যায়। এই 5টা বুঝতে পারছো? এগুলো সব বুঝতে পারবে, এগুলো ইজি, এগুলো রিডিং পড়লেই বোঝা যায়, এগুলো তেমন সমস্যা না। যা সুবিধাগুলো পড়তেছি, সবাই বুঝছো এতটুকু? 5টা পয়েন্ট একটু আমাকে জানাও। আচ্ছা, এবার 6 নাম্বার, কম খরচে বিশ্বের যে কোনো স্থানে ভয়েস ও ভিডিও যোগাযোগ করা যায়। সর্বোপরি সমগ্র নেটওয়ার্ক বিশ্বকে টেবিলে বসে প্রত্যক্ষ করা যায়। কম খরচে অল্প সময় বিশ্বের এক স্থান থেকে অন্য স্থানে এটার আদান প্রদানও করা যায়। এই যে একটা বিষয় তোমাদের বলি, আমরা যারা আজ থেকে প্রায় 10 বছর 12 বছর বা এরকম হবে এত আগে ছিলাম, তখন কিন্তু মোবাইলে একজনের সাথে আরেকজনের কথা বলতে অনেক টাকা খরচ হইতো। তখন কিন্তু এত ওয়াইফাই ছিল না, ডাটাও এমন প্রচলন ছিল না। তো 10 বছর পর বর্তমানে দেখা যায় কথা বলতে টাকা পয়সাই লাগে না, বাহিরে কল দিয়েও কথা বলা যায় টাকা পয়সা ফ্রিতে। কেমনে পারা যায় বলো তো? 1 টাকা খরচ করতে হয় না, ফ্রিতে সারাদিন কথা বলবো, সারাদিন যে কোনো প্রান্তে। আগেই তো হচ্ছে গিয়ে তোমার বাংলাদেশ থেকে অন্য ফরেন কান্ট্রিতে কল দিলে 1 টাকায় 1 মিনিটে কাটতো 5 টাকা, 7 টাকা, 8 টাকা, 9 টাকা, 10 টাকা এরকম কাটতো। বাংলাদেশ থেকে কল দিলে ফরেন কান্ট্রিতে যারা আছে বসবাস করে, তাদের সাথে যদি কথা বল, হ্যাঁ এখনো কিন্তু কাটে। হ্যাঁ বলো। এখনো তো কাটে, মিনিটে মনে হয় 7 টাকা কি 8 টাকা। হ্যাঁ কাটে কিন্তু, তো দেখছো তো এখনো আমাদের কিন্তু এত পরিমাণ কাটে। তা আমরা তো সেই আদিম যুগের বাসিন্দা না, আমরা আপডেট হয়েছি তাই না? এত টাকা খরচ করে কথা বলবো, আমার আত্মীয় স্বজন সাপোজ আছে প্রবাসী, তাদের সাথে যোগাযোগ করতে হয় না? তো 1 মিনিট কথা বললেই 7 টাকা 8 টাকা যায়, তাহলে কীভাবে কথা বলবো? এত টাকা খরচ কেমনে করবো? এখন তোমরা কিন্তু জানো যে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকা হোক না কেন, কথা বলতে কোনো টাকা পয়সাই লাগে না। কত কেমনে?
হ্যাঁ, ইন্টারনেটের মাধ্যমে এক্সিলেন্ট, এই তো ইমো, হোয়াটসঅ্যাপ। ইন্টারনেট। এক কথায় ইন্টারনেট তুমি যে কোনো ব্রাউজার ইউজ করো, হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, মেসেঞ্জার আছে, ভাইবার আছে, যে কোনো কিছুতে মানে নেট আসাতে, ইন্টারনেট আসাতে তোমার টাকা যে কত পরিমাণ বাইচা গেছে এটা কখনো চিন্তা করছো বা ফিল করছো? মানুষ ভাবতে পারছে যে এক সময় কথা বলতেও টাকা লাগবে না, যত ঘন্টা মন চায় তত ঘন্টা আমি কথা বলতে পারবো। আগে তো মিনিট কিনতাম, মিনিট মিনিট কিনে কথা বলতে হইতো, যে এত মিনিট কথা বলার পরে মিনিট চলে গেলে কথা বলা শেষ, আর বলতে পারবো না, আবার মিনিট কিনতে হবে। এখন সেটাও কিনতে হয় না, সকাল না, দুপুর না, বিকাল না, রাত না, যখন মন চায় তখন কথা বলা যায়, যত ঘন্টা মনে চায় তত ঘন্টা কথা বলা যায়, কোনো টাকা পয়সাই লাগে না। ওয়াও, একটা বিষয়। তো এগুলোকে আমরা ভাবছি, কখনো ভাবিনি। তো দিন যত যায়, প্রযুক্তি তত আবিষ্কার হয়, মানুষের জীবনও তত চেঞ্জ হয়। যখন বর্তমান অবস্থা, এই যে তোমরা যে আমার এখানে পড়তেছো, এই অনলাইনে জুমে ক্লাস করতেছো, কখনো কি তোমরা ভাবছো ইমান স্যার এখানে কখনো ক্লাস করবো, এমন একটা স্যার কাছে পড়বো যে এই স্যার আমাদেরকে পড়াবে, প্রতিদিন মনে হবে বাসায় এসে পড়াচ্ছে? এরকম কখনো হয়েছে? কখনো ফিল করছো? এরকম কখনো কমিউনিকেশন করার মতো হয়? চিন্তামি না আগে। এটা চিন্তাই না, ভেরি গুড। দেখছো, আমিও এখন তো চিনি। এখন তো চিনা, হ্যাঁ। তো আমাকে তো চিন্তাই না, জানতাই না, আর আমিও তোমাদের চিন্তাম না, জানতাম না, আর আমি যে পড়াইতে পারি এরকম তাও আমার খেয়াল ছিল না। আল্লাহর রহমতে এখন সব সম্ভব হচ্ছে। তো এটাই বাস্তবতা। ইন্টারনেটের কারণে। হ্যাঁ, ইন্টারনেটের কারণে আল্লাহ তাআলার রহমতে সব সিস্টেম তৈরি হয়েছে, এবং আমরা কি অবিশ্বাস্য, অকল্পনীয় বিষয়টাকে সত্যি সত্যি দেখতেছি রেগুলার, প্রত্যেক দিন। তো এই বিষয়টা আর কি খেয়াল রাখবা, যে আমরা চেষ্টা করব জীবনকে আপডেট করার জন্য। প্রযুক্তি আপডেট হচ্ছে, আবিষ্কার হচ্ছে নতুন নতুন, আমি কেন থেমে থাকবো? আমাকে আপডেট হতে হবে, বুদ্ধি দিয়ে কাজ করতে হবে, লেখাপড়াটা মনোযোগ দিয়ে করতে হবে। বড়রা ছোটরা যাই বলে, সরি বড়রা ছোট না, বড়রা যা বলে, বাবা মা, সিনিয়র ভাই বোন, শিক্ষক, যারা পরামর্শ দেয় তাদের সাথে যোগাযোগ করে পরামর্শ নিয়ে লাইফটাকে তৈরি করতে হবে ইনশাল্লাহ নতুনভাবে। আচ্ছা, তো এই হচ্ছে আমার বিষয়। তো মোটামুটি এখানে তো পরবর্তী হচ্ছে কি, এর পার্থক্য তেমন লাগবে না, আমি মোটামুটি এগুলো পড়ছি, এখানে আর তেমন নাই। মোটামুটি এই 5টা পয়েন্টই হচ্ছে কি নেটওয়ার্কের তোমার ব্যবহার এবং প্র্যাকটিস করবো, সৃজনশীল। তো হ্যাঁ বলো, এই 5টা আমাদের। এই 5টা পয়েন্ট পড়া যাবে, 5টা পয়েন্ট অনেকদিন ধরে পড়াইতেছেন। আচ্ছা, পড়া দিব না, আমি বলবো না, আগামী ক্লাসে পড়া দিব না। এখন আমি তো সৃজনশীল প্র্যাকটিস করাবো, ক্লাস শেষ হয় নাই, লিঙ্ক দিতেছি, তাড়াতাড়ি আসবা। হ্যাঁ, সৃজনশীল প্র্যাকটিস করালেই ক্লাস শেষ হবে। বলি সবাইকে, 20 জন আসো আলহামদুলিল্লাহ ক্লাসে, সবাই আইসো। হ্যাঁ, লিঙ্ক দেওয়া মাত্রই জয়েন করবা, ক্লাস শেষ হয় নাই। সৃজনশীল প্র্যাকটিস করবো এখন আমরা, বোর্ড পরীক্ষা সৃজনশীল। নতুন লিঙ্ক দিচ্ছি, একটু তাড়াতাড়ি আসবা। আসসালামু আলাইকুম। আমাদের আজকে স্পেশাল আইসিটি ক্লাসের এই মোমেন্টে আমরা আলোচনা করব বোর্ড পরীক্ষা আসা স্পেশাল সৃজনশীল প্রশ্ন। প্রথমেই ঢাকা বোর্ড 2019 সালে আসার প্রশ্ন সলভ করার চেষ্টা করি। তো আমাদের এখানে বলতেছে একটা কলেজের নামটা লেখা নাই, বলছে এক্স কলেজ। তো এই এক্স কলেজ ঢাকা শহরের একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। তো তোমাকে একটা প্রশ্ন করি, তোমার কাছে নিজের ব্যক্তিগতভাবে নিজের কাছে মনে হয় আর কি, ঢাকার মধ্যে কোন কলেজটা স্বনামধন্য বাংলাদেশে? নটর ডেম। আচ্ছা, নটর ডেম বলছে একজন, আর কেউ? রাজুক আছে। আচ্ছা, রাজুক আছে, এরপর আর কেউ? স্যার, নটর ডেম বললেও আমার সবথেকে ফেভারিট কলেজ রাজশাহী কলেজ। আচ্ছা, বুঝতে পারছি। তো ঢাকার মধ্যে তো রাজশাহী নাই, ঢাকার মধ্যে বলছি আর কি, যাও। ওই জন্য বললাম যে ঢাকার মধ্যে নটর ডেম, আর রাজশাহীতে তুলে রাজশাহীতে ভর্তি হওয়ার ট্রাই করছিলাম স্যার, হয় নাই কো। আরে কষ্ট, সমস্যা না, একটা কলেজে পড়লেই হয়। কলেজ ফ্যাক্ট না, গ্রামের প্রত্যন্ত কলেজ থেকেও জীবনে অনেক কিছু করা যায়, বুঝছো? এই যে আমি একটা কথা বলি, যে আমাদের যে উদ্ভাস, উন্মেষ, উত্তরণ, এই উদ্ভাসের নাম তো শুনো নাই? উদ্ভাস কোচিং সবাই শুনছো না? সবাইকে বলতেছি। তো এই উদ্ভাসের প্রতিষ্ঠাতাকে নাম জানো? না না স্যার। আল্লাহ, কি জানো তো তোমরা? 10 মিনিটের জানি। হ্যাঁ, 10 মিনিট জানো, এটা ইউটিউবে দেখো, সবসময় জানো। আচ্ছা যাই হোক, আমাদের সময় আমি যখন ক্লাস 9-10 পড়তাম, তখন তো আমাদের এত মোবাইল ইউজ করা হইতো না, এত অনলাইনে কোর্স ছিল না। অনলাইনে কোর্স কি তাই জানতাম না, অনলাইনে লেখাপড়া করা হয় তাও জানতাম না। এখন তো অনলাইন ঘরে ঘরে অ্যাভেলেবল।
তো আমি যখন ক্লাস 9-10 ছিলাম, একটু গল্পটা বলে শেষ করি। আমি যখন ক্লাস 9-10 ছিলাম বা 9-এ ছিলাম, তখন আমার ফ্রেন্ড, আমরা যে বন্ধুরা ছিলাম একসাথে সায়েন্স নিয়েছিলাম, তো আমার একটা ফ্রেন্ড এর বড় ভাই উদ্ভাসে কোচিং করছিল ভার্সিটি অ্যাডমিশনের জন্য। তো আমরা তার থেকে উদ্ভাসের নাম শুনছি। তো আমি তো স্যার? নারায়ণগঞ্জে, হ্যাঁ বলো। আব্দুল কাইয়ুম নাকি? কি হয়েছে বলো, সমস্যাটা কি হয়েছে সেটা বলো। ওই যে আপনার যে হলো ওই যে ইয়াটা প্রতিষ্ঠাতার নাম বললেন। না, আমার ফ্রেন্ডের নাম, আচ্ছা ফ্রেন্ডের নাম হচ্ছে মোহাম্মদ বেলায়েত, তার নাম বেলায়েত হোসেন। না স্যার, আপনার যে বললেন উদ্ভাসের প্রতিষ্ঠাতা কলেজের নাম বললেন, এই কলেজের প্রতিষ্ঠাতাকে নাকি কি জানি বললেন। কলেজ না, উদ্ভাস অন্বেষণ অনলাইন প্ল্যাটফর্ম। এটা তো প্রথমে অফলাইন ছিল, পরে এটাকে অনলাইনে করা হয়েছে। ও আচ্ছা আচ্ছা, উদ্ভাস উন্মেষের কথা বলতেছো, যে প্রতিষ্ঠাতা তার নাম। হ্যাঁ আচ্ছা বলতেছি, একটু ওয়েট করো, একটু ঘটনা শেষ করি। তো এখন হচ্ছে যে আমি যখন 9-এ ছিলাম, 9-10-এ আমরা 3টা ফ্রেন্ড, তখন আর কি আমার ওই যে ফ্রেন্ড যে নাম দিয়েছে যে কোয়ান্টাম যে নাম তোমরা জানো, যে আমি তোমাদের পড়াচ্ছি কোয়ান্টাম নামে, জানো তোমরা চিনো এটাকে। তো এই কোয়ান্টাম নামে ওই ফ্রেন্ডই দেয়, তার নাম বেলা ছিল। তো ওর বড় ভাই আর কি উদ্ভাসে পড়তো, ক্লাস করতো। তো আমরাও তার থেকে নামটা শুনে আমরাও এই যে নারায়ণগঞ্জে ব্রাঞ্চ আছে উদ্ভাসে, আমি তো নারায়ণগঞ্জে থাকি, তো নারায়ণগঞ্জে আমরা গেছিলাম 3টা ফ্রেন্ড, দেখি উদ্ভাসে কি ক্লাস হয়। আল্লাহ, যেহেতু আমরা অবাক, মানে ওই মুহূর্তে 2000 কত সাল জানি না, আমি যখন ক্লাস 9-10-এ পড়ি, সেই মুহূর্তে উদ্ভাসের ব্রাঞ্চে গিয়ে একটা ক্লাস দেখে আমরা তো পুরো অবিশ্বাস্য, মানে অবাক হয়ে গেছি। আর এত সুন্দর ক্লাস করা উদ্ভাসে, সত্যি কথা বলতেছি, এটা কোনো গাল গল্প না, নিজের চোখে দেখা, সদ্য এক্সপিরিয়েন্স করা। তো সেই ক্লাসগুলো এতটাই, হ্যাঁ ছিলেন বুঝি নাই। এসএসসি কত বেচ ছিলেন? এসএসসি ছিলাম 16, এসএসসি ব্যাচ ছিলাম 16। তো আমি তখন এসএসসি ব্যাচ 16, আমি তো প্রায় দেখা যায় 9-এ পড়তাম 14-তে, 14, হ্যাঁ 14 শেষের দিকে 9-এ পড়তাম, 14তেই, 14-15, তারপরে 16-তে পরীক্ষা, বা 15 সালে সাপোজ মনে করে এরকম আর কি। তো এত বছর আগে তখন অনলাইনে তেমন কোনো ইয়ে ছিল না, টেমিডি স্কুল তো পরে হয়েছে, ইন্টারভিউ পাইছি আমরা। তো এই 2015 সালে বা 14 সালে, এত আগে এত সুন্দর ক্লাস নিয়ে আমাদের শিখাইতো, বাচ্চারা ওয়াও হয়ে যেত, ওয়াও, এক একটা ক্লাস ঝাঁকানাকা, দেখলেই দেখতে মন চায়। মানে অনলাইনে কি নাকি অফলাইনে? অফলাইনে, অনলাইন তো ছিল না, অফলাইনে সরাসরি ক্লাস করছিলাম উদ্ভাসে। তো ওই ক্লাসগুলো দেখার পর মনে হচ্ছে আসলেই আমরা যে লেখাপড়া শিখতেছি সেই লেখাপড়ার অবস্থা কীরকম, আর এখানে লেখাপড়া শিখায় কেমন। এখানে একটা ক্লাস দেখলেই তোমার মনে হবে যে তুমি আসলেই লেখাপড়ার মধ্যে মাত্র ঢুকছো। উদ্ভাসে একটা ক্লাস ওই মোমেন্টে এমনটা ঝাঁকানাকা ছিল, তোমার ওই একটা ক্লাস করলেই মনে হবে তুমি মাত্র লেখাপড়া করতে আসছো, আর এতদিন তুমি লেখাপড়ার ধারে কাছেও ছিল না, সেই লেভেলের ক্লাস নেই। একটা এক কথা অবিশ্বাস্য কথা, কি বুঝছো? তো আসলে তখনকার সময় উদ্ভাসের ক্লাসগুলো সেই লেভেলে ছিল, এটা বলার বাইরে, যারা করে নাই তারা কখন এটা ফিল পাবে না। আমরা করছি, আমি ব্যক্তিগতভাবে এটা আমি ফিল করি যে উদ্ভাসের ক্লাসটা আসলেই সেই লেভেলের ছিল। অফলাইনে পড়ি নাই, পড়ো নাই, হ্যাঁ অফলাইনে পড়ো না এরকম ভাবে। তো আমাদের এখানে একটা নতুন ব্রাঞ্চ খুলছে উদ্ভাসের, ঈশ্বরদী শাখা, ঈশ্বরদী ব্রাঞ্চ, ঈশ্বরদী পাবনা। এখনকার ওখানে করি নাই অফলাইন, আমাদের কলেজের পাশে, মানে কলেজ থেকে বের হলে উদ্ভাসের ব্রাঞ্চ। ও আচ্ছা, বুঝতে পারছি। তবে কত হচ্ছে এখনকার উদ্ভাসের ক্লাসগুলোর কেমন পরিস্থিতি আমি জানি না, কিন্তু আমাদের সময় হাই লেভেলে ছিল। আমাদের সময় যারা ক্লাস নিয়েছিল সেইগুলো দেখার মতো ক্লাস, এবং দেখলেই মনে হচ্ছে সারাদিন সেখানেই ক্লাস করি, আর অন্য কোনো জায়গায় না যাই, সে যাই জাস্ট পড়ি। এত সুন্দরভাবে ডিপলি বোঝাতে মজা যে করতো ক্লাসে, আরে বাপস। তখন তো ছেলেদের আলাদা ব্যাস, মেয়েরা ছিল আলাদা, ছেলেরা আলাদা মেয়েদের আলাদা, ছেলে মেয়েরা একসাথে ক্লাস হতো না, উদ্ভাসে আলাদা সম্পূর্ণ, ছেলেদের আলাদা ক্লাস, মেয়েদের আলাদা ক্লাস। আইরে একটা ক্লাসে যে মজা হইতো, মানুষ, মানে আমার কাছে মনে হয় যে সেখানে ক্লাস করতে যায় নাই, সেখানে জীবনের সব কিছুই ইনক্লুড হয়েছে, হাসি, আনন্দ, ক্লাস, অ্যাটেনশন, তারপর হচ্ছে মজা করা, শিক্ষা, লাইফের এক্সপিরিয়েন্স, না সব কিছুই একটা ক্লাসে ছিল। মানে এক কথায় সেই ক্লাসটা না করলে বুঝতে পারতেন না কী পরিমাণ মজা ছিল সেই ক্লাসটা। তো এই ক্লাসটা করার পর তখন বুঝতে পারছি আসলে আমাদের লেখাপড়াটা এতটা সুন্দর হয় যদি আমরা এত সুন্দরভাবে শিখতে পারি। তো এই জন্যই ঘটনাটা বলা। তো এই হচ্ছে বিষয়টা, উদ্ভাস উন্মেষ এটা শিক্ষা প্রতিষ্ঠান ছিল আগে থেকেই।
2000 থেকে এই কোচিংটা চালু বাংলাদেশে, 2000 সাল, আমার জন্মের 1 বছর পর 2000 সাল থেকেই উদ্ভাস উন্মেষের প্রতিষ্ঠা হয় অফলাইন কোচিংয়ে, অনলাইনে অফলাইন। সারা বাংলাদেশে এখন জনপ্রিয় সে কোচিং। তো কথা হচ্ছে যে এই যে উদ্ভাস কোচিংয়ের প্রতিষ্ঠাতা, তার নাম হচ্ছে মাহমুদুল হাসান সোহাগ। সবাই তাকে সোহাগ ভাইয়া নামে চিনে, দাঁড়িয়ে আছে, টুপি আছে, মাশাআল্লাহ। এখন সোহাগ ভাইয়া, তোমরা অনলাইনে সার্চ দিবা সোহাগ ভাইয়া, দেখবা সেই মানুষের এক একটা কথা এক একটা বারুদের মতো, জাস্ট এক দিক দিয়ে শুনবা আরেক দিক দিয়ে বের হবে না, সরি, অন্তরে লেগে যাবে আর কি এক একটা কথা। মানুষটার প্রত্যেকটা SMS এতটা ভয়ঙ্কর। তোমরা তো সবাই এখন জানো যে বকাবকির মধ্যে ওস্তাদ আছে একজন শিক্ষক, অনলাইনে অনেক বকা দেয় পোলাপাইন গো। বলো তো নামটা কি তার? আনাস পীর। আনাস পীর, হ্যাঁ আনাস পীর। নাম শুনছো না? হাল্কস্টাইন, আনাস পীর, নাম শুনছো না? পোলাপাইন গো বৈক্যা রাখে না, শুনছো সবাই? কথা কনাকে, বাকিরা কথা কনাকে, চুপচাপ কেন? শুনছো সবাই? জি স্যার, বুঝেছি। ওকে, সেই আনাস পীর, হ্যাঁ সেই আনাস পীর কিন্তু ছিল উদ্ভাসের ছাত্র। তো বুঝো আলা, একজন আনাস পীর যে পোলাপাইনকে বৈক্যা রাখে না, সে কেমন লেভেলের চিজ হইতে পারে। আর সে যেই উদ্ভাসে পড়ছে, সেই উদ্ভাসের প্রতিষ্ঠাতা আর কত বড় কিছু হইতে পারে, জাস্ট তুমি ধারণাই করতে পারবে না। তো যাই একটা সিম্পল জাস্ট দিলাম আর কি। হ্যাঁ এই শালা বুকে হাত দিয়ে বল, তার সিলেবাস শেষ হয়েছে। যাই হোক, এই কথা কিন্তু মোটিভেশনাল কথা, ঠিক আছে? যদি এখানে একটা শালা বলছে মনে হচ্ছে গালিগালাজ করতে না, এটাই সত্যি কথা, এটাই ভালো। এই কথাটা যদি কেউ ভালো করে বুঝতে পারে, সে ইনশাল্লাহ সাকসেস আমার মতে লেখাপড়ার দিক দিয়ে। তো এখন বুঝোয়ালা যে একজন আনাস পীর যে কিনা এতটা ফাটাই ফেলতে পারে সবাইকে মোটিভেশন দিয়া, গালিগালাজ করা, তো সে যেখানে পড়ছে আর সেই যে প্রতিষ্ঠানে পড়ার পর সেই প্রতিষ্ঠানে যে গুরু ছিল, যে তৈরি করছে প্রতিষ্ঠানটা, সে কত বড় চিজ হইতে পারে এখন জাজ করো। যদিও অনলাইনে তো এখন মানে সোহাগ ভাইয়া তেমন আসে না, এমন অনলাইনে ক্লাস করায় না তেমন, বা এমন মোটিভেশন দেয় না। কিছু কিছু কথা বা বক্তব্য ইউটিউবে। স্যার এখন হচ্ছে আপনার নতুন নতুন আরো অনেক শিক্ষক নিয়োগ দিচ্ছে, তো তেমন আর চলে না এখন, দেখা যায় আগের মতো আপডেট নাই। হ্যাঁ, আবার অনেক শিক্ষকও ছিল আগেরকার গোল্ডেন, যারা মানে ওল্ড ইজ গোল্ড কথা আছে না, যেমন এখন শিক্ষক অনেক জয়েন করছে, যেমন শিক্ষর অনেক শিক্ষক কিন্তু আগে উদ্ভাসে ক্লাস নিত। ম্যাথের শিক্ষক বলো, ফিজিক্সের শিক্ষক বলো, শিক্ষতে যারা ক্লাস করছো জানো, চিনো শিক্ষতে, তারপরে হচ্ছে ACS-এ যারাই বড় বড় মাপের শিক্ষক আছে, সবাই কিন্তু একসময় উদ্ভাসে অফলাইনের শিক্ষক ছিল, বেস্ট টিচার ছিল। তারাই এখন পুরো বাংলাদেশ কাঁপাচ্ছে এক একটা প্ল্যাটফর্ম থেকে। তোমরা কি এটা জানো? বাংলাদেশে যতগুলো অনলাইন প্ল্যাটফর্ম আছে, সকল অনলাইন প্ল্যাটফর্মে যে সকল ভাগা ভাগা শিক্ষকরা আছে, যাদেরকে সুপারস্টার বলা হয়, হাতে গোনা কয়েকটা ছাড়া ম্যাক্সিমাম কিন্তু উদ্ভাস থেকেই তারা কি করছে, জনপ্রিয় হয়েছে। জনপ্রিয় না অবশ্য, উদ্ভাস থেকে তাদের শিক্ষাঙ্গন শুরু হয়েছে বা শিক্ষকতাটা শুরু হয়েছে। এটা অনেকটা আমি দেখছি, অনেক রিসার্চ করার পর কথাটা বলা। ম্যাক্সিমাম ক্ষেত্রেই তারা উদ্ভাসে শিক্ষক ছিল। এখন তো হয়তো অনলাইন যুগে আমরা উদ্ভাসের কথা শুনি না, কিন্তু আগেকার সেই প্রাচীন আমলের কথাই বলি, তখনকার প্রাচীন আমলে উদ্ভাসে ছিল কিন্তু একবারে সোনায় সোহাগা, একবার একটা রত্ন, কি বলা, ডায়মন্ড যাকে বলে। প্রাচীন যুগে যে একটা ডায়মন্ড পাইলে যত মানুষ খুশি হয়, 2000 সাল থেকে শুরু করে 2010 পর্যন্ত বা 15 পর্যন্ত উদ্ভাস ছিল এরকম একটা ডায়মন্ড, যেটা দেখলেই মানুষ আশ্চর্যিত হইতো, আসলেই তো কেমনে তারা পড়ায়, কিভাবে পড়ায়। শিক্ষকদের ক্লাস করেছি আমি। হ্যাঁ, যাই হোক, তো এটা আর কি বিষয়টা। তো আশা করি বুঝতে পারছো যে আগেকার উদ্ভাস সেই লেভেলে ছিল, এখনকার উদ্ভাসের অবস্থা আমি জানি না, সকল ব্রাঞ্চে তো এক হয় না, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় একটু চেঞ্জ হয় আর কি। যাই হোক, এই হচ্ছে বিষয়টা। তো দেখছো কথায় কথায় কোথায় চলে গেলাম, পড়াবো এখানে চলে গেছে অন্য জায়গায়। যাই হোক, কিছু কিছু কথা আমাদের মাঝে মধ্যে মোটিভেশনের হিসেবে কাজ করে, লাইফে কাজে লাগে। তোমরা কি কেউ মন খারাপ করছো আজকে? তোমার বেশি কথা হয়েছে, বক বক করা হয়েছে বেশি না, পড়াটা একটু কম হয়েছে আজকে? না স্যার, তো মন খারাপ করি নাই, সময় কি পড়ে স্যার, কিছু কিছু তো দরকার পড়ে কথা। হ্যাঁ, থ্যাংক ইউ। কিছু কিছু সময় কথাটা কাজেও লাগে। আমার আসলে তেমন প্রিপারেশন ছিল না আজকে তোমাদেরকে এত কিছু বলতে পারবো, আল্লাহর মধ্যে বলে ফেলছি, খুশি হলাম আলহামদুলিল্লাহ। তো এখন আমরা যাই, সেখানে ছিলাম। তো এই যে উদ্ভাসে প্রতিষ্ঠা সোহাগ ভাইয়া, সে সোহাগ ভাইয়ের সময় কিন্তু
এত অনলাইনে তেমন ইয়া ছিল না, বা উদ্ভাসের যুগেও তেমন অনলাইনে এত সুযোগ সুবিধা ছিল না যতটা সুযোগ সুবিধা আমি এখন পাচ্ছি। তো এই হচ্ছে আমাদের সিস্টেমটা। আচ্ছা, আমার না আরেকটা ইচ্ছাটা বলি, যে তোমরা যে আমার কাছে পড়ো সবাই, মাসে একদিন তোমাদের সহ তোমাদের আব্বা আম্মুরাও জুমে ক্লাস করবে, মিটিং, তাহলে কেমন হয়? ভালো। স্যার ভালো। তবে একটা নির্দিষ্ট সময়, যে সময় সকল গার্ডিয়ানরা থাকতে পারবে। যেমন তুমি আমার সাথে যোগাযোগ করতেছো, স্যার এভাবে পড়লে ভালো হয়, সেভাবে পড়লে ভালো হয়, তো তুমি তোমার আম্মুকে বা আব্বুকে, তোমার আম্মু তো বাসা থাকে, তো মাসে যে কোনো একটা দিন হয় 10 মিনিটের জন্য, 10 মিনিট সময়ের জন্য বলবা, আম্মু ইমা স্যারের কাছে তো পড়ি, স্যার আজকে মাসিক সেমিনার আছে, আমাদেরকে পড়াইতেছে, আমরা কে কতটুকু এই মাসে পড়ছি, কতটুকু ভালো প্রিপারেশন নিচ্ছি, এই বিষয়ে স্যার তোমাদের কাছে পরামর্শ চাইবে, বা তোমাদের সাথে আমাদের পড়ার প্ল্যানের পড়ার পর বা এই মাসের পড়ানোর পর আমাদের কতটুকু আগাইতে পারছে সেই বিষয়ে একটা গাইডলাইন দিবে, একটা হিসাব দিবে, একটা পরামর্শ দিবে তোমাদেরকে, যে কীভাবে পড়তে হবে বা কতটুকু পড়ছি, ভালো না খারাপ এই বিষয়ে। তো যদি মাসে একটা এরকম সেমিনার নিতে পারি তাহলে মোটামুটি ভালো হয় আমার মতে। এখন জানি না তোমাদের কয়জনের আগ্রহ আছে এই বিষয়টার প্রতি, তারপরে তোমরা চিন্তা করো। আসলে সবসময় তো তোমরা ক্লাস করো, তোমাদের আব্বা আম্মুর সাথে তো পরিচয় হয় না, মাঝে মধ্যে তাদের সাথেও যদি যোগাযোগ হয় তারাও মোটামুটি খুশি হবে যে হ্যাঁ, আমার বাচ্চাটা যার কাছে পড়তেছে অবশ্যই সে অনেক কেয়ারফুল, সে সবার সাথে যোগাযোগ করে, আমাদের সাথে কথা বলে, অনেকটা ফ্রেন্ডলি, তাই না? হ্যাঁ হ্যাঁ, অন্যরকম পাঠশালা বেস্ট প্ল্যাটফর্ম ছিল। হ্যাঁ, ভালো কথা, আমি যখন ছিলাম অন্যরকম পাঠশালা থেকে কাজ করছিলাম। যাই হোক, তো তোমাদের বলে রাখলাম, তো তুমি যদি পারো একটা সময় বলবা, স্যার এই সময়টাতে আমার আব্বা আম্মু বা আমাদের আব্বা আম্মু ফ্রি থাকবেন, তো আপনি সপ্তাহের এই দিনে, শুক্রবার হলে ভালো হয় কারণ তখন সবাই ফ্রি থাকে, শুক্রবারে এমন একটা সময় থাকবে, সেই সময়টাতে আব্বা আম্মু বা আমরা সবাই ফ্রি থাকবো, তখন 10 মিনিটের মতো একটা সেমিনার নিতে পারবো, সবার সাথে যোগাযোগ হবে, আপনিও কথা বলবেন, আমাদের আব্বা আম্মুর কথা থাকলেও আব্বা আম্মু কথা বলবে, ব্যাস আমাদের সেমিনার হয়ে গেল, আমরা আবার পড়া শুরু করব। তো এরকম হলে ভালো, এটা মাসে একবার, প্রতি মাসে একবার, কারণ মাসের শেষের দিকে আমরা কতটুকু পড়ছি, কার কতটুকু সিলেবাস কমপ্লিট হয়েছে, কি কতটুকু আগাইছো, এই বিষয়ে তোমাদের জানানো হবে পিতামাতাকে, যাতে তারা বুঝে হ্যাঁ তোমার পড়ালেখা ঠিক আছে বা ঠিক নাই, আরও ভালো পড়তে হবে। তো তোমরা সবাই কি এটা একটু করার চেষ্টা করবা? আব্বা আম্মুকে আজকে যদি বলো তো ভালো হয়, বা কালকেও বইলো যদি বলতে পারো আর কি। ওকে স্যার। তোমরা বলে দেখো, বলবা যে আমরা ক্লাসই করবো, জাস্ট তোমরা আমাদের পাশে বসে থাকবা, স্যার প্রশ্ন করবে সেই প্রশ্ন উত্তর দিবা, বা তোমাদের কিছু বলা থাকলে স্যার কাছে বলবা, স্যার উত্তর দিবে, শেষ, এই আর কিছু না, 10 থেকে 15 মিনিট, বেশি না। আচ্ছা যাই হোক, তো এটাই একটা ইচ্ছা ছিল, ইনশাল্লাহ আমাদের 25 সালের প্রোগ্রামে আমরা অনেক কিছু অ্যাড করতেছি আল্লাহর রহমতে। তোমরা দোয়া করিও যাতে সুন্দরভাবে তোমাদের নিয়ে এইভাবে আগে যেতে পারি, এবং তোমরা এইচএসসি পর্যন্ত, যতদিন তোমাদের পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, ততদিন পর্যন্ত ইনশাল্লাহ আমার এখানে পড়তে পারো। তুমি অনলাইনে অনেক ক্লাস করো, অনেক কোর্স করো, এটাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার এখানে যে পড়তেছো, আমার এখানে একটু নিয়মিত পড়ো, একটু দায়িত্বশীল থেকে ক্লাস করো, একটু রেগুলার ক্লাস করো, আর চেষ্টা করো আমার কথা মতো কাজ করার জন্য, তাহলে ইনশাল্লাহ হবে। আমি আসলে কখনো বলি না যে আমার এখানে পড়লে অন্য কোনো কোর্স করা যাবে না, অন্য কোনো ক্লাস করা যাবে না, এরকম কখনোই বলি না। তোমার যত মজা তুমি তত ক্লাস করো, যত মজা তত কোর্স কিনো, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার এখানে পড়লে কষ্ট করে আমার রেগুলারিটি ক্লাস করো, একটু আমার মন মতো পড়ার চেষ্টা করো, তাহলেই হবে, তাহলে আমি খুশি। কথা বুঝছো? ওকে স্যার। স্যার প্রতিদিন তো আমরা ক্লাস করি, একদিন না আমাদের গার্জিয়ানও ক্লাস করবে, এতটুকুই। হ্যাঁ গুড, সুন্দর। আচ্ছা যাই হোক, অনেক কথা বললাম, ডোন্ট মাইন্ড, চলো বাচ্চা আমরা ক্লাস শুরু করি এবার। দেখো, তো বলতেছে যে ঢাকার মধ্যে নটরডেম, মনে করি নটরডেম কলেজ ঢাকার শহরে একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান, দেশের বিভিন্ন জেলায় তাদের আরও 5টি শাখা আছে। অধ্যক্ষ সাহেব মূল প্রতিষ্ঠানে বসে সবগুলো শাখা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটি নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে তুলেছেন। পরবর্তীতে শিক্ষক এবং শিক্ষার্থীদের অনুরোধে ইন্টারনেট ব্যবহার করে স্বল্প খরচে উন্নত সেবা এবং যতটুকু ব্যবহার ততটুকু বিল প্রদান এমন একটি পরিষেবার কথা ভাবছিলেন। এই হচ্ছে উদ্দীপক। সবাইকে উদ্দীপকটা বুঝতে পারছো? আচ্ছা, এবার দেখো কি বলতেছে, যে গণয়ে উদ্দীপকের আলোকে শিক্ষা প্রতিষ্ঠান ও তার শাখাগুলোকে পরিচালনার জন্য কোন ধরনের নেটওয়ার্ক স্থাপন করা হয়েছিল বর্ণনা দাও। এক্সিলেন্ট, 1, এটা 1ই হবে, কারণ কি দেশের বিভিন্ন জেলার মধ্যেই কি আছে, শাখা আছে,
তো এক একটা জেলা কিন্তু অনেক বড়। হ্যাঁ, এক এক জেলা একটা একটা বড় হয়, অনেক বড় বড় এরিয়া হয়। তো দেশের এক একটা জেলা, এক একটা শহরের মধ্যে বা পুরো দেশের মধ্যেই যে নেটওয়ার্ক নিয়ে কাজ করা তার নামই তো ওয়ান, তাই না? বুঝতে পারছো সবাই? আচ্ছা, তো এখন আমরা এটা কি করব, উত্তর দিব। এটার নেটওয়ার্কের ব্যাখ্যাটা সহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করি। সরি। তো এবার দেখো, তো চলো আমরা শুরু করি, উত্তরটা দেই। তো যেখানে ছিলাম, উদ্দীপকের আলোকে শিক্ষা প্রতিষ্ঠান ও তার শাখাগুলোকে পরিচালনার জন্য স্থাপনকৃত নেটওয়ার্ক হলো ওয়ান। এটা আমরা প্রথমে এক কথা বলে দিব, তাহলে উত্তর শেষ। এটা আমাকে এক কথায় বলতে হবে, উদ্দীপকের শিক্ষা প্রতিষ্ঠান ও তার শাখাগুলোকে পরিচালনার জন্য স্থাপনকৃত নেটওয়ার্কটা হচ্ছে ওয়ান। এরপরে আমরা যাব ব্যাখ্যায়। একটি দেশের গুরুত্বপূর্ণ এক শহরের সাথে অন্য শহরের, এক দেশের সাথে অন্য দেশের, অথবা এক মহাদেশের সাথে অন্য মহাদেশের মধ্যে যে কম্পিউটার নেটওয়ার্কিং তৈরি হয় তাকেই বলা হয় ওয়ান। সবাইকে এই লাইনের ব্যাখ্যা বুঝতে পারছো? আচ্ছা, ভৌগোলিক এলাকায় অবস্থিত একাধিক ল্যান্ডম্যানকে নিয়ে এই ওয়ান নেটওয়ার্ক গড়ে ওঠে। আমরা জানি এই ল্যান্ডম্যান নিয়ে ওয়ান তৈরি হয়। বিস্তৃত এলাকা নিয়ে গড়ে ওঠে বলে ল্যান ও ম্যানকে সংযুক্ত করার জন্য বিশেষ ডিভাইস ও টেকনোলজি ব্যবহার করা হয়। মানে কি অনেক বড় এরিয়াতে আমার এই ওয়ান কাজ করে, তো এই জন্য অনেক অঞ্চলের সাথে নেটওয়ার্কটা যুক্ত করতে অনেক শক্তিশালী ডিভাইস লাগে, শক্তিশালী টেকনোলজি লাগে, প্রযুক্তি লাগে। কথাটা বুঝতে পারছো এতটুকু সবাই? আচ্ছা, এরপর নেক্সট, এই ধরনের নেটওয়ার্কের জন্য মাধ্যম হিসাবে আমরা টেলিফোন লাইন ব্যবহার করি, অপটিক্যাল ফাইবার কেবল ব্যবহার করি, মডেম ব্যবহার করি, রেডিও ওয়েভ ব্যবহার করি, মাইক্রোওয়েভ ব্যবহার করি এবং কি স্যাটেলাইটও ব্যবহার করে থাকি। এগুলো কিন্তু আমাদের এই যে ওয়ানের জন্য কাজ করে। আমরা জানি আমাদের স্যাটেলাইটের মাধ্যমে কিন্তু সেই খেলা হচ্ছে আমাদের সাপোজ আর্জেন্টিনা, ব্রাজিলে বা ইংল্যান্ডে, সেই খেলা কিন্তু আমি ঘরে বসে দেখতে পারতেছি। কেন? এই স্যাটেলাইটের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, মানে ওয়ানের মাধ্যমে। কথা কি বুঝতে পারছো? এবার উদাহরণটা বুঝতে পারছো? আচ্ছা, এরপর নেক্সট, এক্ষেত্রে ঢাকা শহরের শিক্ষা প্রতিষ্ঠানটির সাথে দেশের বিভিন্ন জেলার 5টি শাখার মধ্যে নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে তোলা হয়। এখন আমরা উদ্দীপকের আলোচনাগুলো করতেছি, কারণ উদ্দীপকে বলতেছিল একটা কলেজে ঢাকার মূল কেন্দ্র কলেজটার, কিন্তু দেশের সকল জায়গাতেই 5টা শহর আছে, সেই 5টা শাখা আছে। তো এটাই বলতেছে যে ঢাকার সাথে বা মূল শহরের সাথে ও বিভিন্ন জেলার মধ্যে নেটওয়ার্কিং ব্যবস্থা গড়ে তোলা হয়, ফলে মুহূর্তের মধ্যে মূল শাখার সাথে অন্য শাখাগুলোর শিক্ষা কার্যক্রম ভাগাভাগি করতে পারে। মেমোরি ব্যবস্থার মাধ্যমে ডেটা সংরক্ষণ ও প্রয়োজনে শিক্ষার্থীদের সাথে অল্প সময়ের মধ্যে তথ্য পাঠানো যায়। এই নেটওয়ার্কে শিক্ষার্থীরা এক কলেজের শাখায় বসে অন্য শাখার শ্রেণীর কক্ষের ক্লাসে অংশগ্রহণ করতে পারে। দেখো তো এছাড়া এই বিষয়গুলো বুঝতে পারছো কিনা যা যা বললাম? আচ্ছা, তাছাড়া কলেজে না গিয়েও শিক্ষার্থীরা ক্লাসে অংশ নিতে পারে। যেমন তোমরা কিন্তু আমার এখানে প্রাইভেট পড়তে আসো না, আমার বাসায় আসছো, আমার কোচিংয়ে আসো নাই, তুমি তোমার ঘরে বসে কোচিং করতেছো, আমার শেখানোর মাধ্যমে শিখতেছো। তো আমি আমার ঘরে বসে আছি, তুমি তোমার ঘরে বসে আছো, কিন্তু আমার এই ক্লাসটা করতে পারতেছো, আমার কাছে শিখতে পারতেছো। এটাই আর কি, ঘরে বসেই যে কোনোভাবেই শেখা যায়। কি বললা? এটাও তো হিসাবে এর কি ওয়েন স্যার যদি আমরা ধরি, হ্যাঁ সেক্ষেত্রে ধরতে পারি। হ্যাঁ, ওয়ানের মধ্যে পড়ে। ভেরি গুড, কারণ কি ইন্টারনেটের মাধ্যমে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে আমরা যুক্ত হচ্ছি, এটা ওয়ান। ভেরি গুড, ভালো প্রশ্ন বলছো, বুঝতে পারছো এবার? জি স্যার। আচ্ছা, এবার শিক্ষককে প্রশ্ন করতে ও উত্তর জানাতে পারবে। শেষ। এইভাবেই আমরা মোটামুটি যদি লিখে দিই তাহলে আমাদের ব্যাখ্যাটা কমপ্লিট হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের এই পুরো উত্তরের ব্যাখ্যাটুকু। একটু সবাই আমাকে জানায়ও, যারা উপস্থিত আছো ক্লাসে, এটা আমাকে জানায়ও সবাই ভালো করে বুঝতে পারছো কিনা, যতটুকু পড়ানো হইল। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তো এটাই ছিল আমাদের স্পেশাল ক্লাসে সর্বশেষ অংশ। এখন তোমাদেরকে একটা কথা বলি। কথা হচ্ছে
তোমরা একটু চেষ্টা করো, আমি যেইভাবে তোমাদের নিয়ে সামনে আগাচ্ছি ঠিক সেইভাবেই তোমাদেরকে নিয়ে যেতে স্বপ্ন দেখতে পারি। তোমরা একটু সাপোর্ট দিও। সায়েন্সে যারা আছো তোমাদের বেশি কষ্ট করতে হবে না, রেগুলার ক্লাস করতে হবে, আর ক্লাসে আমি যে নোটটা দিয়ে পড়াই সেই নোটটা খাতায় লিখতে হবে। আর কমার্সে যারা আছো তোমাদেরকে বেশি কিছু করতে হবে না, নিয়মিত ক্লাস করতে হবে, আর আমি তোমাদেরকে বাসায় যে পড়াটা দিব সেটা পড়তে হবে। আর নোট নিয়ে ক্লাস নিলে জাস্ট নোটটা লিখে রাখবা তাহলেই হবে। আর্টসে যারা আছো তোমাদেরও বেশি কিছু করতে হবে না, জাস্ট নিয়মিত ক্লাস করতে হবে। ক্লাস কি এখানে শেষ? হ্যাঁ, ক্লাস প্রায় এখানে শেষ। নিয়মিত ক্লাস করতে হবে আর্টসদের। ওয়ালাইকুম সালাম। আর্টসদের নিয়মিত ক্লাস করতে হবে। আর হচ্ছে আমি অফলাইনে যেভাবে তোমাদের পড়াই, বই দাগিয়ে দাগিয়ে প্রতিটা সাবজেক্টে সেভাবে তোমাদেরকে পড়ার চেষ্টা করতে হবে। ব্যাস এতটুকুই। অর্থাৎ প্রত্যেক দিন তুমি ক্লাস করবা, চেষ্টা করবা, আর প্রত্যেক দিন আমি তোমাকে যে বাড়ি কাজটা দেবো সেই বাড়ি কাজটা করার চেষ্টা করবো, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। সবাইকে বুঝতে পারছো? মনে থাকবে? সবাইকে পারবা? জি স্যার। থ্যাংক ইউ জি সো স্যার, মাচ। ইনশাল্লাহ। তোমরা চেষ্টা করো।